সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রা শুরু করতে চাচ্ছি। আজ আমি উপস্থাপনায় রয়েছি মতিউর রহমান চৌধুরী। আমার বাইরে রয়েছেন জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল হোসেন চৌধুরী। একসময় কূটনীতিক ছিলেন প্রায় 16 বছর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আমার ডানে আছেন মাহফুজ আনাম, সাংবাদিক, সম্পাদক ডেইলি স্টার। তিনিও বিদেশেও বেশ কিছুদিন কাজ করেছেন। দুজনেই মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে দুজনের কাছেই আমরা জানতে চাইব বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাংবাদিকতা, ভবিষ্যৎ তারা কীভাবে দেখেন। আমি শুরুটা জনাব মাহফুজ আনামের কাছে প্রশ্ন করতে চাই। আপনি 33 বছর আগে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলেন, পরবর্তীকালে আপনি সাংবাদিকতায় এসেছেন, জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক হয়েছেন। বাংলাদেশের রাজনীতি, গতি প্রকৃতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সবই আপনি দেখছেন। আপনি যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, 33 বছর পরে কি আপনার মনে হয় সেই স্বপ্নটা সফল হয়েছে? আমার মনে হয় স্বপ্ন সম্পূর্ণভাবে হয়তো কারো কখনোই বাস্তবায়ন হয় না। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা নেতিবাচক কিছু বলাটা খুব বোধহয় সোজা। আমাদের ব্যর্থতা অনেক, তাই ওই ব্যর্থতার একটা ক্যাটালগ বলতে থাকলে এটার বোধহয় কোনো শেষ নাই। তবে আমার মনে হয় যে আমি প্রথমে শুরু করতে চাই যে যেসব স্বপ্ন বাস্তবায়ন হয়েছে সেটা নিয়ে শুরু করি। যেমন একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। আমি সবসময় অত্যন্ত গৌরবান্বিত বোধ করি যে আমার একটা জায়গা আছে, মানচিত্রে দেখলে আমি একটা জায়গাকে বলতে পারি যে এটা আমার, এবং আমি মনে করি সেটা একটা বিরাট অর্জন। এবং ধরেন প্রথম দিকে অনেক হোঁচট ধাক্কা খাওয়ার পরেও আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। তবে কিছু কিছু সামাজিক ক্ষেত্রে আমাদের অর্জন আমার মনে হয় যে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এরকম বলা যায়। যেমন মাইক্রো ক্রেডিট, আমি মনে করি এটা একটা নতুন ইনভেনশন যেটা বাংলাদেশের লোকেরা পৃথিবীকে উপহার দিয়েছে। তবে ব্যর্থতা কিছু ক্ষেত্রে খুব চরম। আমার কাছে যেটা সবচেয়ে বেশি আমার বলতে পারেন যে অন্তরে আমাকে দুঃখ দেয়, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন। আজকে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কেউ পরিহাস করেন, কেউ কেউ এটাকে কটাক্ষ করেন, এবং আবার যারা যারা মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক গর্ব করেন তারা আবার এটাকে নিজেকে একটা আপন করে নিজের মুক্তিযোদ্ধা বলে, নিজের মানে দলীয় বা কোনো ব্যক্তিকেন্দ্রিক এই সব কিছুই পীড়া দেয়। আমার কাছে মনে হয় যে একটা জাতি নিজে সশস্ত্র সংগ্রাম করে এবং বহু দিনের রাজনৈতিক আন্দোলন করে স্বাধীনতা অর্জন, এটা চরম পাওয়া। এটা তো সব কিছুর ঊর্ধ্বে থাকা উচিত। এটাকে নিয়ে পরিহাস, এটা নিয়ে ব্যবহার, রাজনৈতিক ব্যবহার, অন্য ধরনের ব্যবহার, এটা আমাকে খুব প্রিয় দেয়। সো ওই সেন্সে আপনি বলতে পারেন যে আমার সবচেয়ে বড় যে আক্ষেপ সেটা হলো যে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনকে যে আজকে এটাকে নিয়ে যে কটাক্ষ, পরিহাস, এটাকে বিকৃত করা, এবং এটাকে অনেকে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছেন তাদের আজকে উন্নতি দেখা, এটা আমাকে খুব পীড়া দেয়। জেনারেল চৌধুরী, আপনি কীভাবে দেখছেন? মাহফুজ আনাম যা বলেছেন সেটা একই, আমারও মানে অনুভূতি একই, যে এখন আমাদের একটা দেশ আছে, আমরা বলতে পারি গৌরব করে যে এই বাংলাদেশটি আমাদের, আমি বাংলাদেশি। বাইরে তখন আমাদের কোনো পরিচয় ছিল না, পাকিস্তান একটা স্টেট, তখনও মানে এইটা নিয়ে অনেক রকম সংশয় ছিল আমাদের। তারপরে আমাদের সাথে ওদের যে কালচারাল ডিফারেন্স ছিল, আমি তো চাকরিতে ছিলাম, একজন মেজর ছিলাম, আমি জানতাম যে আমরা যে সমস্ত জিনিস পছন্দ করতাম ওরা ওই সমস্ত জিনিস নিয়ে ঠাট্টা করতো। আমাদের গান, আমাদের খাওয়া দাওয়া, হ্যাবিট, এই সমস্ত, এটা একটা মনে আমাদের পীড়া দিত। এই যে কষ্টকর পরিস্থিতি, চাকরি করতাম ঠিক আছে, কিন্তু যুদ্ধে আমরা যে স্বাধীন হয়েছি সেটা হলো সবচেয়ে বড় কথা। তবে একটা জিনিস আমার মনে রাখতে হবে, মাহফুজ আনামের সাথে একটু মানে ভিন্নভাবে বলবো, যে আমরা যুদ্ধের পরে মুক্তিযোদ্ধা যারা ছিলাম আমরা অনেকেই মনে করছি সেটাই ছিল আমাদের গন্তব্য, স্বাধীনতাটা। কিন্তু আমি মনে করতাম সেটা ছিল আমার যাত্রা, সেখান থেকে শুরু করতে হবে। আমাদের মতো সেখানে আমাদের ভুল হয়েছে। আমরা মনে করে নিচে গন্তব্য স্থানে চলে আসছি, দেশ স্বাধীন হয়ে গেছে। এখন আমার আব্রাহাম লিঙ্কনের একটা কথা মনে পড়ে, যে প্রতিকূল অবস্থা, স্বাধীনতা যুদ্ধের সময় ছিল বড় প্রতিকূল অবস্থা। আমি স্বাধীনতা যুদ্ধ ইচ্ছায় যুদ্ধ করে গেছি, জয়েন করেছি। আমাকে কেউ বলেনি স্বাধীনতা যুদ্ধে যেতে, অনেক যায়নি, তো আমার শহর ইচ্ছায়, নিজের ইচ্ছায় আমি স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম। এটা প্রতিকূল অবস্থা ছিল, 9 মাস একটা আনসার্টিনিটি ছিল। এই প্রতিকূল অবস্থায় অনেক কষ্ট করেছে, আমি করেছি, আমার সঙ্গীরা করেছে, সবই করেছে। প্রতিকূল অবস্থায় একজন লোকের চরিত্র জাজ করা যায় না।
কারণ এটা একটা অবস্থায় তুমি চলে আসছো, এটা চলতেছে। যখন ক্ষমতায় আসে তখনই একজনের চরিত্র জাজ করা যায়, তখন আমরা অনেকেই বিচ্যুত হয়ে যাই সেই আদর্শ থেকে। সেটাই ছিল আমাদের বোধহয় সবচেয়ে বেশি, যেটা আমি বলবো ফেইলিয়র, যে আমরা বিচ্যুত হয়ে গেছি। যারা মুক্তিযুদ্ধ করছিল তারাও বিচ্যুত হয়েছে, আমি বলবো না সব, অনেক 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 মুক্তিযুদ্ধ বিচ্যুত হয়ে গেছে। তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা, যেটা মাহফুজ আলম বলেছে, যে মুক্তিযুদ্ধকে ডিভাইড করা, মুক্তিযুদ্ধ কেউ ব্যক্তিগতভাবে কুক্ষিত করা। মুক্তিযুদ্ধ স্বাধীনতা সব লোকেই চেয়েছে, গোটা কয়েক লোক স্বাধীনতা চায়নি। এটা নিয়ে আবার নানান রকম মানে এর অবমূল্যমান কিংবা মূল্যায়ন করা হয়েছে, যে সপক্ষে বিপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের এই সেই করে জাতিকে একটা ডিভাইড করা হয়েছে। এই যে গ্রেট ডিভাইড, এটা নিয়ে, এটার জন্য আমরা বাংলাদেশে অনেক আমাদের মানে ইট হ্যাজ কস্ট আস লট, এই যে ডিভাইড। আপনি যেটা বলছেন যে আসলে আমাদের সাফল্য যেমন আছে, আমাদের ব্যর্থতাও আছে। আপনি বলছেন যে আমাদের আমরা যে স্বপ্নটা, বিশেষ করে আমাদের অর্জনগুলো আপনি বলেছেন, যে ব্যর্থতা বলছেন, আপনি যে কষ্টটা পান, কেন, কী কারণে আপনি কষ্ট পান, এবং এটা কেন এইরকম অবস্থা হলো? আমার সবচেয়ে মানে কষ্টের মূল কারণ হচ্ছে আমার যে অসম্মান, ব্যক্তিগত অসম্মান, সমষ্টিগত অসম্মান। আমি একটা বিরাট কালচারের ঐতিহ্যের আমি উত্তরাধিকারী। আমার ইতিহাস আছে, আমার সংস্কৃতি আছে, আমার গান আছে, আমার সাহিত্য আছে, আমার কত কিছু আছে। এটা নিয়ে আমি আজকে বিশ্বের দরবারে একটা পরিহাসের পাত্র হয়েছি। আমার এটাই হচ্ছে দুঃখের মূল কারণ। আমি যখন একটা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাইরে যাই, আমি কেন অন্যের চাইতে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবো? আমাকে কেন সন্দেহ করবে? আমার অস্তিত্ব অন্য মানুষের পরিহাসের কেন কারণ হবে? আমার এটা হচ্ছে মূল বলতে পারেন যে আক্ষেপের কারণ। এর পিছনে কি কোনো রাজনীতি কাজ করেছে বলে আপনি মনে করেন? অবশ্যই রাজনীতি কাজ করেছে। আমি বলতে পারি ধরেন প্রথমে একটা সামগ্রিক ব্যর্থতা। আমি মনে করি যে সামগ্রিকভাবে আমাদের একটা জাতিগত ব্যর্থতা আছে। তারপরে যদি রাজনীতি আনেন, আমি তো মনে করব যে আমাদের প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দল আমাদেরকে ব্যর্থ করেছেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংঘাতিক, আমি তার ভক্ত, আমি তাকে অত্যন্ত সম্মান করি, কিন্তু আমি তার বাকশাল করা কোনোদিনই গ্রহণ করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে উনি সারা জীবনের ওনার যেই মূল্যবোধের উনি বলতে পারেন প্রতিনিধি, তার বিরুদ্ধে উনি কাজ করেছেন, এবং এটা আমাদের জাতির জন্য একটা চরম একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনার পরে আরও অনেক দুর্ঘটনা ঘটেছে। আমরা জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসাবে শ্রদ্ধা করেছি, আমরা মেজর মঞ্জুরকে শ্রদ্ধা করেছি, খালেদ মোশাররফকে শ্রদ্ধা করেছি। এরা আমাদের ওয়ার টাইম হিরো ছিল। পরবর্তীকালে দেখলাম যে একে অপরের ধ্বংসের সঙ্গে জড়িত, একে অপরকে করছেন। অর্থাৎ একটু একটু করে আমরা নিজেদেরকে ক্ষয় করেছি। ক্ষয় করার ফলে অনেক বিভেদ সৃষ্টি হয়েছে। বিভেদের ফলে রাজনৈতিক অনেক ধরনের বিচ্যুতি আমাদের মধ্যে এসছে, এবং সামগ্রিকভাবে সেটা আজকে আমাদের জাতিগতভাবে আমাদের পিছিয়ে টেনে রাখছে। এবং এটাই বলতে পারেন যে রাজনীতি যদি বলেন কোনো কারণ, তো এটাই হচ্ছে আমাদের এখন বর্তমানে রাজনীতির বলতে পারেন যে ব্যর্থতার চরম। আজকে একটু বলে নিই যে ধরেন দুটো মেজর দল, এরা দুজনেই কিন্তু ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রতীক, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক, দুজনেই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত, বাট দেখেন রাজনীতিতে তারা কোথায়, এবং একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ আমাদেরকে পিছিয়ে টেনে নিয়ে আসছে। আপনি কি মনে করেন? মাহফুজ যে প্রথমে বলছে ইমেজ প্রবলেম, যেটা দেশের যে ইমেজ প্রবলেম শুরু হয় 72-73, আমি 75-এ বাংলাদেশের বাইরে ডেলিগেশনে গিয়েছি, তখন পর্যন্ত আমাদের মানে ইমেজের এত ক্ষতি হয়নি। কিন্তু 75-এর পরে যে অবক্ষয় হয়েছে বাংলাদেশের ইমেজ প্রতি, একটা মানে বাস্কেট কি বটমলেস বাস্কেট এন্ড অল দিস, মানে লিভিং অন ডলস, হ্যান্ডআউটস, এই যে ইমেজ প্রবলেম, যে আমাদের যে মানে অ্যাকচুয়ালি স্বাধীনতা যুদ্ধের আমি একটা বলতে চাই, যারা যুদ্ধ করে তারা খুব কিন্তু প্রাউড লোক। গর্ব না থাকলে যুদ্ধ করা যায় না, কারণ পয়সা দিয়ে যুদ্ধ করানো যায় না, বেতন দিয়ে যুদ্ধ করা যায় না, মানুষ লিড করা যায় না। একটা গর্ব, একটা সেলফ প্রাইড, এই যে প্রাইডের অবক্ষয় শুরু হয় দেশের, সেটাই আমাকে সবচেয়ে বেশি মানে ইয়ে করেছিল, যে বাইরে গেলে ইমেজ প্রবলেম বাংলাদেশের। আপনি তো 16 বছর অ্যাম্বাসেডার ছিলেন, হ্যাঁ, ওই সময়টাতে আপনি কীভাবে দেখেছেন বিষয়টাকে? ওই সেম প্রবলেম, ইমেজ প্রবলেম বাংলাদেশের 16 বছর। বাংলাদেশের মানে বাংলাদেশ একটা মানে যে আমাদের যে সম্মান ছিল, যে একটা জাতি স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেই সম্মানটুকু আস্তে আস্তে অবক্ষয় হয়ে যায়। বাংলাদেশের প্রতি একটা পরিহাসের ইয়ে হয়, যে বাংলাদেশ ইটস এ কান্ট্রি অফ ফেমিন, করাপশন, তারপরে এই নানান রকম মানে
করাপশন, এই দুর্নীতি, এই সমস্ত। তখন আমি যেটা বলছিলাম যে স্বাধীনতা যুদ্ধের পরেই আমরা কিছু লোক, আমরা ওই যে বলছি গন্তব্যস্থানে পৌঁছে লুটপাটে বন্ধ হয়ে যায়। Some of the leaders became, those who were supposed to be liberators of Bangladesh became grabbers of properties. মানে দেশকে না গড়ে ওনারা ব্যক্তিগত সম্পদ করতে থাকে। যে প্রক্রিয়াটা এখনো চলছে, প্রক্রিয়া চলছে। এটা একবার শুরু হলে কি সহজে বন্ধ হয়? এটা তো একটা ক্যান্সার মতো গ্রোথ। দুর্নীতি তো ক্যান্সার, এটা তো সহজে বন্ধ হয় না দুর্নীতি। আর সেইটাই তো আস্তে আস্তে প্রথম শুরু হয়েছিল অ্যাবান্ডন বাড়ি নিয়ে, এখন তারপরে শুরু হয় প্লট নিয়ে। তো এটা দেখেন বড় বড় হচ্ছে, এখন ব্যবসা বাণিজ্য নিয়ে বড় হচ্ছে। তখন তো ব্যবসা বাণিজ্য ছিল না বাংলাদেশে। তো এইটাই চলছে, এই যে অবক্ষয়, এটা তো মানে সিস্টেমেটিক্যালি চলতেছে। রাজনীতিবিদরা এর জন্য দায়ী, তো রাজনীতিবিদরা, কারণ তারা আইন করেন, তারা দেশ পরিচালনা করেন। যদি যেটা বললেন যে আমাদের এই যে আর্ম ফোর্সেসে যেগুলো হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজন, সেটার জন্য রাজনীতি দায়ী, কারণ রাজনীতিবিদরা পরিচালনা করতে পারেননি। আর জেনারেল চৌধুরী বলছেন যে রাজনীতিবিদরা দায়ী। আপনি সম্পাদক হিসাবে, সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন সাংবাদিকদের দায়িত্বটা কতটুকু ছিল? আমি তো মনে করি যে আমার এই দৃশ্যটা মনে আছে। আমি তখন বাংলাদেশ টাইমস বলে একটা পত্রিকায় কাজ করি, যে যখন বাকশাল হলো, আমি যদি আমার যদি মানে মেমোরি ঠিক থাকে, যে বাকশালের একটা প্রোগ্রাম ছিল না, যে বিভিন্ন পেশার লোকরা বাকশাল জয়েন করবে, এবং ইফ আই এম নট মিস্টেকেন সর্বপ্রথম যে পেশা যোগ দিল এটা সাংবাদিকরা বুঝেছে। আমার একটা দৃশ্যটা মনে আছে তখন, ওই যে এখন বর্তমানে যে ডিএফপি অফিস যেটা, সেটা ছিল বাকশালের অফিস, এবং বঙ্গবন্ধু স্যালুট নিচ্ছিলেন এবং পেশাগত লোকজন যাচ্ছিল। আমার মনে হয় যে সাংবাদিকরা প্রেস ক্লাব থেকে বাস ভাড়া করে সবাই যায়। আচ্ছা, তো আমার তো মনে হয় যে ওখান থেকেই অ্যাটলিস্ট পেশাগতভাবে যদি আমার একটা লজ্জাস্কর একটা যদি অধ্যায় শুরু হয়, তাহলে ওইটা একটা বড় অধ্যায়। তার পরবর্তীকালে আমি ৭২ সনে সাংবাদিকতায় যোগ দিই এবং ৭৭ সনে জাতিসংঘের কাজে বাইরে যাই। তো ৭৭ থেকে ৯০-এর ব্যাপারটা আমি বলতে চাই না, কারণ আমি বেশ দেশে উপস্থিত ছিলাম না। তবে আমার মনে হয় সাংবাদিকতার আরেকটা স্বর্ণ যুগ শুরু হলো ৯১ থেকে। সত্যিকার অর্থে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা থেকে সাংবাদিকতার একটা স্বর্ণযুগ শুরু হলো, বেশি বলে ফেললাম, মানে স্বর্ণযুগ গড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হলো। এবং কেননা গণতন্ত্র না থাকলে স্বাধীন সাংবাদিকতা আসতে পারে না। তো আমাদের একটা সুযোগ এসছে, এবং আমার মনে হয় যে ৯১ থেকে আজকে ২০০৪ সালে আমরা অনেক কিছুই অর্জন করেছি। তবে এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের আছে। আমি মনে করি যে সত্যিকার অর্থে সাংবাদিকের যারা আমরা ধরেন একটুখানি দায়িত্বশীল জায়গায় আছি, আমাদের একটুখানি আত্মবিশ্লেষণ করার সময় এসছে, আমাদের নিজের হৃদয়ে নিজের বিবেককে প্রশ্ন করার সময় এসছে যে আমরা সাংবাদিকতা সঠিকভাবে করছি কিনা, আমরা সাংবাদিকতাকে অন্য কোনো অসাংবাদিক কাজে ব্যবহার করছি কিনা, রাজনৈতিক, ব্যবসায়িক, এই ধরনের এসব প্রশ্ন খুবই সিনসিয়ারলি করার সময় এসছে। তার মানে আপনি আত্মসমালোচনার কথা বলছেন, আত্মশুদ্ধির কথা বলছেন। আপনি তো শুনলেন যে ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজা নাম বললেন, আপনি সাংবাদিক নন কিন্তু আপনি লেখালেখি করেন। আপনি কি ওনার মতের সাথে একমত? আমি একমত। এটা শুধু সাংবাদিক পেশায় নয়, সব পেশায় একটা যে আমাদের দেশের কালচার যেটা হয়ে গেছে এখন, মানে সুযোগ সন্ধানীরা মানে থ্রাইভ করতেছে সব জায়গায়। এটা শুধু মাহফুজা নাম বিং ভেরি মডেস্ট, যে সাংবাদিক কোন পেশায় নয়। সরকারি চাকরিতেও রাজনীতি, মানে ফায়দা লুটার, মানে দেশের কাজ না করে ফায়দা লুটা, নিজের ব্যক্তিগত ফায়দা লুটা। সাংবাদিক বলে আমি বলবো না, আমি বলবো আমাদের দেশে আমাকে যদি জিজ্ঞেস করেন বাকি আমি একটা ছোট গল্প বলবো যে দেশের বর্তমান অবক্ষয়, চরিত্রগত অবক্ষয়। কারণ আমাদের দেশে আমি দেখেছি যে আমরা যশের প্রতি বেশি, মানে অন্য কিভাবে, যশটা হইলো অন্য কিভাবে আমার সম্বন্ধে, সেই নিয়ে আমি ব্যস্ত, বুঝছেন। কিন্তু চরিত্র যে আমার রিফ্লেকশন, সেইটা আমি বুঝি না। কিন্তু আমরা বেশি, বাঙালির কালচার হচ্ছে যশ নিয়ে ব্যস্ত, আমরা চরিত্র নিয়ে ব্যস্ত নয়। এটা একটা মানে আমাদের কালচারাল একটা মানে আমি একটা রিনোভেশনের দরকার, মরাল রিনোভেশনের দরকার, এথিক্স রিনোভেশনের দরকার। আমাদের এথিক্সগুলোও বদলে গেছে। কিসের বলে এথিক্স? চালাকির ডেফিনেশন কি? কাওয়ার্ডিস ইন ডিসগাইজ অ্যাজিউম দ্য নেম অফ উইজডম ইন বাংলাদেশ। সত্য কথা বললে মনে করবে বোকা লোকটা, বুঝে টুঝে না, মাথা নাই, কিছু বুদ্ধি নাই। এই যে অবক্ষয়, ধরেন দেশের বর্তমান পরিস্থিতি, আমি একটা ছোট গল্প দিয়ে বলতে চাই যে একজন
ভদ্রলোক, মিডিল ক্লাসের ভদ্রলোক, মানে কোনো রকম সংসার চলে, একটি ছেলে স্কুলে পাঠায়, স্কুল থেকে আসার পরে যখন অ্যানুয়াল পরীক্ষা হলো, বাপ মা বসে আছে, বাইরে বসে আছে, ছেলেটার লেখাপড়া করায়, জিজ্ঞাসা করলো যে তো কী করছস, পরীক্ষায় পাস করছস? বললো না। তাহলে ফেল করছস? কয় না। হয়েছে কি? আমাকে 1 ক্লাস নিচে নামিয়ে দিছে। তো আমাদের দেশের অবস্থা এই হচ্ছে দিন দিন। না, বাংলাদেশে 33 বছরে আপনার আমরা একদলীয় শাসন পেয়েছি, আমরা সেনা শাসন পেয়েছি, আবার গণতান্ত্রিক শাসন পেয়েছি। গণতান্ত্রিক শাসন যখন আসে তখনই আমরা কিন্তু সংসদের কথাটা নিশ্চয়ই সামনে এসে যায়। বারবারই আমরা লক্ষ্য করেছি, তবে বিশেষ করে 3টা পার্লামেন্টে এই সংসদটা যে কোনো কারণে অকার্যকর হয়ে যাচ্ছে। ওই 2 বছর 1 বছরের মধ্যেই হয়তো এটা নন ফাংশনাল হয়ে যাচ্ছে। এই সংসদ কার্যকর না হলে আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, যে ভবিষ্যতের কথা বলছেন, যে গণসংসদটা অকার্যকর থাকছে কেন? এখানে ধরেন আমি আমার দৃষ্টিভঙ্গিতে ধরেন যে কোন একটা কাজ ধরেন সংসদকে অকার্য করে ফেলতে পারে, স্পিকারের ধরেন দলীয় দৃষ্টিভঙ্গি, তারপরে সরকারি দলের এই যে ধরেন আপনার এই যে রুলস অফ প্রসিজিওরকে কুক্ষিগত করে সেটা নিজের কাজে ব্যবহার করা, তারপরে তারা অপোজিশনকে একদম কোনো সময় না দেওয়া, এই সব কিছুই আপনার পার্লামেন্টকে বলতে পারেন ডিস্টোর্ট করে। হ্যাঁ, কিন্তু অপোজিশনের বয়কটের মতন এটা, মানে বয়কটটা এমন একটা কাজ যেটা পার্লামেন্টকে একদম নিষ্ক্রিয় করে ফেলে, অন্যগুলো ডিস্টোর্ট করে, এটা একদম নিষ্ক্রিয় করে। এখন এই যে বয়কটের কালচারটা, এই বয়কটের কালচারে আওয়ামী লীগ বিএনপি 2 দলই একইভাবে দোষী। এবং ধরেন প্রথম খালেদা জিয়া সরকার আসলেন, তখন যখন আওয়ামী লীগ বয়কট করলো, উনি কত কথা বললেন যে পার্লামেন্টে আসুন, সব কথা বলুন, এটাই হচ্ছে গণতন্ত্রের প্রাণকেন্দ্র, কত কথা। আর উনি যখন অপোজিশনে গেলেন তখন সমস্ত ওনার নিজের কথাকে উনি ভুলে গিয়ে একদম বিপরীত কাজ করলেন। আবার শেখ হাসিনার একই দোষে উনিও অপরাধী। আমি মনে করি আজকে খালি একটু কল্পনা করেন যে এই আমাদের প্রথম নির্বাচন থেকে আজ অবধি যদি অপোজিশন একবারও বয়কট না করতো পার্লামেন্ট, তাহলে আজকে আমরা 14 বছরের একটা অভিজ্ঞ, একটা দৃষ্টান্তমূলক একটা পার্লামেন্ট আজকে পার্লামেন্ট আমরা বাংলাদেশে পেতাম। এবং আমার তো ধারণা যে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দি অপোজিশন থাকলে আজকে অনেক যেসব দোষে আমরা বাংলাদেশে আক্রান্ত, হয়তো অনেক দোষী আমাদের মধ্যে আসতো না, অনেক রিফর্মস আমরা হয়তো করতে পারতাম। আজকে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছেন ফেরত যাওয়া, এটা অত্যন্ত আনন্দের সিদ্ধান্ত। কিন্তু আমি বলতে চাই একটুখানি, মানে বলতে পারি যে ইন আ লাইটার ভেন, যে বাংলাদেশ বোধহয় বিশ্বের একমাত্র দেশ যেখানে একটা সাধারণ সাদামাটা একটা কমন সেন্সিক্যাল ডিসিশনকে ঐতিহাসিক ডিসিশন এবং আনন্দের একটা বন্যা বয়ে আহ্বান জানাতে হয়, হোয়ার ইজ দিস ইজ সামথিং সো বেসিক। যাই হোক, তো এটা অত্যন্ত শুভ, আজকে বলতে পারেন যে এটা শুভ অধ্যায় শুরু হলো। আমি আশা করব যে আওয়ামী লীগ আর পার্লামেন্ট বাইরে যাবে না। তবে এর সঙ্গে সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে সরকারের প্রতিও একটা কিন্তু একটা চ্যালেঞ্জ, যে তারা এতদিন যে প্রমিস করেছে যে অপোজিশনকে সব সময় দিবে, সব রকম সুযোগ সুবিধা দিবে, আজকে সেই প্রমিস রক্ষার সময় এসছে। আপনাদের এটা সংসদ গড়ার পেছনে আপনার একটা ভূমিকা ছিল। বিশেষ 2001 সনের নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন আপনি এর পরবর্তী পর্যায়ে যে সংসদ আসলো বা এর আগের যে সংসদগুলো, জনাব মাহফুজ আনাম যে কথাগুলো বলছেন, আপনি একজন বিশেষ করে যেহেতু আপনি কাছের থেকে দেখেছেন এটা সংসদ কীভাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, তো সেই অবস্থাটা আপনি কীভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশের মানে ইতিহাসে মানে আমরা বাকশাল ছিল, গণতন্ত্র দিয়ে শুরু করি, আমরা গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করি গণতন্ত্রের জন্য, কারণ পাকিস্তান গণতন্ত্র দিতে চায়নি। অ্যাকচুয়ালি স্বাধীনতা মানে প্রথম স্টেজ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ করা, তারপরে প্রসেসে স্বাধীনতা পেয়েছি আমরা, ঠিক আছে। পরে আমরা একদলীয় শাসন, বাকশাল, যেটা মাহফুজ আনাম বলেছে, বাকশাল, যেটা আমরা আশা করি না যে বাকশাল মতো আমরা বাকশালের জন্য যুদ্ধ করিনি, মাঠে যাইনি, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। আমরা ইলেকশনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদেরকে ক্ষমতা না দেওয়ায় আমরা আমাদের জানের বাজি লাগিয়ে আমরা যুদ্ধে গিয়েছি। আসলো মিলিটারি রুল, তারপরে আসলো 1951 সালে বলতে গেলে গণতন্ত্র শুরু হলো 1951 সালে, 1991 সালে। বাংলাদেশের গণতন্ত্রর যে উত্থান, আমি একটু মানে করব যে পার্লামেন্টে গেলেই যে গণতন্ত্র প্র্যাকটিস করবেন ওনারা, আর 14 বছরের অভিজ্ঞতা, এখানে অনেক অভিজ্ঞ লোক আছেন বাংলাদেশের দুইও পার্টিতেই, আমি মনে করবো শিক্ষিত, সুশিক্ষিত,
বুঝেন। কিন্তু আমাদের যে এই যে সহনশীল নয়, মানে কেউ কারে সহ্য করতে পারে না, উইনার টেক্স ইট অল অ্যাটিটিউড, যে আমি জিতেছি আমি সব নিয়ে নিব, সব খাবো নিব বসবো, এই যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু কালচারের নীতি। গণতন্ত্র আপনি দেখেন, আমি এখানে একটা উদাহরণ দিই। আমরা তো মানে এই বলেন আমরা মুসলমান মেজরিটি, মিডল ইস্টে দেখেন গণতন্ত্রের ট্রায়াল, আমি একটা উদাহরণ দিই, আলজেরিয়ার দেখেন, একমাত্র যে সে গণতন্ত্র ট্রাই করছিল, ইলেকশন হয়েছিল, ক্ষমতা নিতে পারেনি। ফান্ডামেন্টালিস্টরা কি হচ্ছে, সিভিল ওয়ার হচ্ছে। আর কোথাও কিন্তু মধ্যপ্রাচ্যে কোথায় গণতন্ত্র ট্রায়াল হয় নাই এখনো পর্যন্ত। আমেরিকানরা বলে সৌদি আরবিয়া ট্রাই করবে, এই সেই অবস্থা হবে। কারণ মিডল ইস্টে আমাদের যে কালচার, আমাদের অনেক কিছু কিন্তু রিলিজিয়ন অলসো প্লেইজ এ পার্ট অফ আওয়ার কালচার, কারণ আমাদের একটা কালচার করাপশন আছে, আমরা তো মিক্সড কালচারের লোক আমরা, মানে তা এই জন্য বললেন যে গণতন্ত্র কিভাবে চলতেছে। আমি বলবো যে এইখানে গণতন্ত্রের মধ্যে কিন্তু দুর্নীতি ঢুকে যাওয়ায় গণতন্ত্রের প্রবলেম হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে। দুর্নীতি এত ঢুকছে গণতন্ত্রের মধ্যে যে রুগ্ন করে ফেলছে। কারণ ক্ষমতায় থাকা মানে পাওয়ারে থাকা মানে আয়েশ করা, জনগণের কোনো ইয়ে নাই, স্থান নেই, ওইটা ভোটের সময়। এই জন্য আমি বলবো আমাদের দেশে বোধহয় আমরা একটা সময় এসেছে যে এখন চিন্তা ভাবনা করা, একটা আইন করা যে 4 বছরের বেশি পার্লামেন্ট থাকবে না, 4 বছরের পরে আরেকটা ইলেকশন করা হবে। 5 বছর কি সুবিধাটা হবে? সুবিধাটা হবে যাতে একটা মানে যারা অপোজিট, যারা হারবে তারা মনে করবে চান্সটা তাড়াতাড়ি আসবে, একটু সহনশীল হবার চান্স আছে। 5 বছর এই যে আনসার্টেনিটি, আমরা যারা জনগণ, আমরা 4 বছর এই আনসার্টেনিটি থাকবো, এটা জনগণের পক্ষ থেকে, মানে আমরা জানি যে 4 বছরের লড়াই ঝগড়া করবে, আর যারা অপোজিশনে আছে তারা মনে করবে এত সময় তো চলেই আসলো। আজকে যদি আওয়ামী লীগ জানে যে সামনের বছর ইলেকশন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ওদের স্ট্র্যাটেজি, কিংবা যেই পার্টি অপোজিশনে থাকুক। না, আমি একটু দ্বিমত প্রশ্ন করি এই ব্যাপারে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি জানেন, যে এক এক দল মনে করবে যে আমরা ইলেকশনে জিতলাম তো 4 বছরের জন্য আমরা দেশটার ইজারা পাইলাম এবং এইটা আমি খাবো। আর ঠিক আছে, আরেকজন ভাবে যে আমি 4 বছর আজকে ভুকা থাকবো, 4 বছর আমি খাবো। সো এটা ঠিক আছে, মঈন ভাইয়ের বক্তব্য, আমি ওইদিকে যেতে চাই না। আমি সাংবাদিক হিসেবে আমাদের একটা নেচার হয় টু সিম্পলিফাই থিংস, কারণ একটা জিনিস শুনে এটা রিডারদেরকে দিতে হয়, তো একটু এটা কীভাবে বোঝাবো একটা প্রবণতা থাকে। তো আমার দৃষ্টিভঙ্গিতে যেমন আমি পার্লামেন্টের ব্যর্থতার জন্য আমি বলতে পারি যে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট দায়ী করি যে অপোজিশনের বয়কট। সিমিলারলি আজকে দেশের এই অরাজকতার মধ্যে আমি যদি একটা সিঙ্গেল পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে কি, যে আমাদের এই দুই দল ইন এ ভেরি ডিপ সেন্স তারা ইলেকশনের ভার্ডিক্ট অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। তার অর্থ হচ্ছে, ধরেন খালেদা জিয়া এবার জিতলেন, উনি পেয়েছেন 46% ভোট, উনার অ্যালায়েন্স, তো উনি অবশ্যই জিতেছেন। তো উনি জিতেছেন কি, যে জনগণের আমি সাপোর্ট পেয়ে ক্ষমতায় এসেছি। আওয়ামী লীগ তো 41% ভোট পেয়েছে, তো তারা কি জনগণের কোনো সাপোর্ট পায় নাই? তো সত্যিকার অর্থে যদি আজকে ওই সেন্সে ক্ষমতার যদি কোনো একটা ডিগনিটি হয়, যদি ক্ষমতাকে শ্রদ্ধা, মানে পাবলিকের রায়কে যদি শ্রদ্ধা দেখাতে হয়, তাহলে বিএনপি এবং তার অ্যালায়েন্স যদি 46% শ্রদ্ধা পায়, তাহলে আওয়ামী লীগের 41% শ্রদ্ধা পাওয়া উচিত। তো সেইটাকে খালেদা জিয়া দেখাচ্ছেন। উনি সবসময় বক্তৃতায় বলতেছেন যে এরা দেশদ্রোহী, দেশকে ধ্বংস করে দিচ্ছে, এরা মানে সব যত খারাপ কথা বলা যায়। তো এটা কি পাবলিক রায়ের কি মানার একটা পরিচয় হলো? এবং একইভাবে আমরা দেখলাম হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, উনি পেয়েছিলেন 38% ভোট, আর ওই বছর খালেদা জিয়া পেয়েছিলেন 34% ভোট। হ্যাঁ, তো উনি কি ওই 34% ভোটারদের ভোটের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন? সো আমরা কি করি, যারা জিতি আমরা ওই জেতার ভার্ডিক্টটা মেনে নেই, আর অন্য দল যে এত ভোট পেল ওইটা ভুলে যাই। তো এই যে আধা মানে অর্ধেক ভার্ডিক্ট মানার যে প্রবণতা, এটা আমাদের রাজনীতির সমস্যার অন্যতম মূল কারণ বলে আমি ধরি। আমি একটু মানে এখানে ওই যে ইজারার কথা বললো মাহফুজ, এটা কথা ঠিকই, কারণ ওইটাই বলেই আমি 4 বছর বলছি। ইজারাটা লম্বা করলে 5 বছরে ইজারা পাওয়া, দেখেন এখন কি হচ্ছে, যা করা 4 বছরের মধ্যে করতে হবে না, শুধু কথা হলো এটা তো বলেই হচ্ছে। কারণ দেখেন এখন কি হচ্ছে, মানে বাস্তবে যা হচ্ছে, মানে লেটস নট টক উইথ ইনটেঞ্জেবলস। অনেকগুলো ইনটেঞ্জেবলস আছে ডেমোক্রেসিতে, আমি টেঞ্জেবল ডেমোক্রেসির কথা বলতেছি। দেশে বাস্তবে কি হচ্ছে, legislators becoming managers in the parliament. উনারা legislators, they should be making legislations. But আমাদের দেশে বাস্তবে ডেমোক্রেসিতে legislators are becoming managers. They are managing wealth, property, everything. গভর্নমেন্টের ফান্ড সব কিছু ম্যানেজার্স হয়ে যাচ্ছে 4 বছরে। Now, এই যে অবক্ষয়টা, এই 5 বছর এটা চলতে দিবেন না 4 বছর চলতে দিবেন, এটা হলো একটা বড় প্রশ্ন। আপনি নিশ্চয়ই জানেন যে 52% হচ্ছে আমাদের পার্লামেন্টে ব্যবসায়ী।
তাই তো বলতেছি, তাই আমি না 4 বছর বলার পিছনে আরেকটা রয়েছে, এই যে আমাদের জন্য একটা আশা, মানে আমাদের কি আশা, মানে জনগণের আশাটা কি, যে আচ্ছা ঠিক আছে, এই যে বলে না ইনকামবেন্সি ফ্যাক্টর ইন্ডিয়ার ইলেকশনে খুব শুনছেন, তো আমরা ইনকামবেন্সি ফ্যাক্টরের এগেনস্টে গিয়ে ইনকামবেন্সি ফ্যাক্টর উইল স্কেয়ার পিপুল, যে আমি তো ইনকামবেন্ট, নেক্সট পার্টি আসবে, এই দুই পার্টির অলদ বলদ হবে। আর 4 বছরে যে মানে ইলেকশনটা হবে, অনেক দেশে আছে, এটা শুধু বাংলাদেশে না, অনেক দেশে 3 বছর আছে। 4 বছর তো আমি বলছি অস্ট্রেলিয়া অনেক জায়গায় আছে 4 বছরের। 4 বছরের একটা শর্ট টার্ম, তারপরে ওই যে সহিষ্ণুতা, এই যে দেখেন এখন পার্লামেন্টে যাবে, কারণ এখন কনস্ট্রাকটিভ দেখাতে হবে, কারণ পাবলিকের কাছে যেতে হবে। তখন তো দেখছেন দুই পার্টি বিহেভ করে যখন ভোট, আর যতই বলেন বাংলায় যত ইলেকশন হবে লোকও কিছু চালাক হয়ে যাবে, টাকা পয়সা দিয়ে কত ভোট কিনবেন। লোকে অনেক সময় দেখা গেছে টাকা দিয়ে ভোট দেয় না সব জায়গায়, তা তো বটে। হ্যাঁ, কারণ এখন লোকে বুঝতেছে তাদের ভোটের মূল্য, কারণ তারা জানে এই একমাত্র ভোটটা নিয়ে আমাদের কাছে আসে। না না, আপনি বোধহয় জানেন যে নমিনেশন কেনা বেচা হয়। হ্যাঁ, তা হয়, কিন্তু এই যে নমিনেশন কেচামেচার হবে, যে 4 বছরে ক্যাপিটালটা উঠলো, বা 5 বছরে তো বেশি উঠাইতে পারবে, 4 বছরে একটু কম উঠাবে, তারপরে লোকের কাছে যেতে হবে। আর 5 বছর মেমোরি আমাদের বাংলাদেশের কিন্তু একটা জানেন ইভেন্টস ওভারটেক, লেটস ফেস ইট। সাংবাদিকতা বলতে আমি আবার একটু ফিরে যাব, আমাদের সাংবাদিকতা আমি দেখছি, আমরা দুজন সাংবাদিক, তাই বলে আমি বলতেছি না না, আমি বলতেছি আপনারা করেন কি, মানে ইভেন্টস ওভারটেক, একটা বড় একটা ধরনের ওই যে কে হেরে চলে গেছিল, একটা কিডন্যাপ হয়েছিল চিটাগাঙ্গে ভদ্রলোক, ওই খোঁজ খবর নাই এখন নিউজ পেপারে, এরপরে আসলো কোথায় মার্ডার হয়ে গেল টুকরা টুকরা, ওইটা নিয়ে। তো আমাদের হচ্ছে এরপরে আসলো বাংলা ভাই। তো এই পিছনের গুলো সরে যায় মানুষের, আমার আর মেমোরি বড় শর্ট লিভড আমাদের দেশে, এটা মানতে হবে। আমাদের ব্যক্তিগত আই থিঙ্ক আমাদের বাঙালি আমরা যারা আছি এখানে বাংলাদেশি, আমাদের মেমোরিটা বড় শর্ট লিভড। তা আমি বলবো, যদি গতকালকে কি হয়েছে আমি ওইটা নিয়ে ওয়ারিড, আই এম নট ওয়ারিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড 2 years ago। তো এই যে বললাম 4 বছর হবে, লোকের মেমোরিটা একটু ফ্রেশ থাকবে, যে ওনারা কীভাবে দেশ চালিয়েছেন। 5 বছর একটা বড় বহুত লম্বা সময়। আমি তো বলতাম অ্যাকচুয়ালি 3 বছর হলে আপনার হাসতেন। আপনার সাজেশনটা আমরা শুনলাম, আমরা জানি যে এটা নীতি নির্ধারকরা এটা চিন্তা ভাবনা করতে পারেন হয়তো। বাংলাদেশের সামনে এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কি কি? আমার তো মনে হয় যে সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা এখন খুবই প্রচলিত এবং আমরা কে কি বুঝি সেটা আল্লাহই জানে। হ্যাঁ, তো আমি গভর্নেন্স সরকারকে দিয়ে শুরু করতে চাই। তো এখন গভর্নেন্স আমরা বলতে বোঝাই যে খুব দাপটের সঙ্গে দেশ চালানো, একদম কিছু না হলে 19কে 20 হলেই পুলিশ পাঠাও, এটা পড়ো, এটা এক ধরনের গভর্নেন্স। কিন্তু আরেকটা হচ্ছে যে সত্যিকার অর্থে নিয়ম কানুন মেনে আইনের প্রতি শ্রদ্ধা। এখন আমরা দেশে কি দেখছি, যে গোষ্ঠী বা যে সংস্থা অর্থাৎ সরকার, যার হাতে আইন ন্যস্ত এবং যার মানে বলতে পারেন যে সংবিধানে তারা ওথ নিয়ে দেশের কনস্টিটিউশন তারা মানবেন, সব আইন টাইন মানবেন, তারা যখন দেখি যে সবচেয়ে বেশি আইন ভাঙার অস্ত্র হচ্ছে সরকার, সবচেয়ে বেশি আইন ভাঙার সংস্থা হচ্ছে সরকার, তখন আপনি কিভাবে দেশের মানে সুশাসন দেখতে পারেন? আমরা এই যে বাজেটের দিনে দেখলাম যে বাজেটের দিনের সন্ধ্যায় বিএনপি প্রশাসন বের করলো বাজেটের সাপোর্টে, আওয়ামী লীগ বের করলো বাজেটের বিরুদ্ধে। আওয়ামী লীগ প্রশাসন করতে দিল না, পুলিশ পিটাইলো, আর বিএনপি সরকার ওটা হলো। তো এই যখন উদাহরণ আমরা টেলিভিশনে দেখলাম, কাগজে পড়লাম, তা আমি কিসের গভর্নেন্সের কথা বলছি? সো আমার প্রথম কথা হচ্ছে যে গভর্নেন্স ইজ নট ভেরি ডিফিকাল্ট। আমরা গভর্নেন্স বলতে সুশাসন, খুব ন্যায্য শাসন, আমি এগুলো পরে চাই। আমি প্রথমে চাই যে দেশের যে আইন আছে সেই আইনগুলো সরকার মানে আইনগতভাবে প্রয়োগ করবে, তাদের সুবিধাগতভাবে প্রয়োগ করবে না। আজকে আমি একটা থানাতে গেলে, আমি যদি বিএনপির লোক হই, তাহলে আমার থানার ডায়েরিটা সঙ্গে সঙ্গে ওসি সাহেব নিয়ে নিচ্ছে, আর আমি আওয়ামী লীগের গায়ে গন্ধ থাকলে সে আমার কমপ্লেন নেবে না। এইটা যখন আইনের দৃষ্টান্ত হয়, তখন সে দেশ গভর্নেবল আর থাকে না। সো প্রথম বক্তব্য হচ্ছে যে যারা সরকারে আছেন, দয়া করে আপনারা আইন মানা শুরু করেন প্লিজ। আপনারা আইন অমান্য করলে চলবে না। আচ্ছা, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো কি, যে সরকারের কিছু দায়িত্ববোধ আসতে হবে। এখন তাদের সম্পূর্ণ দায়িত্ববোধ হচ্ছে যে অপোজিশনে কিভাবে ঠেকানো যায়, অপোজিশনের যেখানে গন্ধ আছে সেখানে ওইটাকে কিভাবে আরও নষ্ট করা যায়। এইটা দায়িত্ববোধের না। দায়িত্ববোধ হচ্ছে আমি সাধারণ নাগরিক, আমার সুখ দুঃখ দেখা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আমরা কাগজে ছাপি যে বাজারে যে এখন ফল টল পাওয়া যায় এবং বিশেষ করে শাক সবজি পাওয়া যায়, এইসব সবজিতে এক ধরনের রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় সব সবজিটাকে খুব তাজা তাজা দেখানোর জন্যে। সেটা ক্যান্সার হতে পারে বা আমার শরীরে আফটারঅল রাসায়নিক কিছু খেলে তো নষ্ট হয়ে যাবে। তো এইসব নিউজ যখন আমরা কাগজে ছাপি, তখন একটা দায়িত্বশীল সরকারের প্রথম দায়িত্ব হবে যে সে সঙ্গে সঙ্গে ওই বাজারে গিয়ে, ছোট্ট জিনিস, এটা আওয়ামী লীগও না বিএনপি না, কোনো দলীয় কিছু না,
বাজারে গিয়ে খোঁজ নিয়ে পরের দিনই বা ওই দিনই সন্ধ্যায় টেলিভিশনের মাধ্যমে প্রেস নোটের মাধ্যমে বলবে যে হ্যাঁ অমুক কাগজে এই খবর বেরিয়েছিল, এই খবরটা মিথ্যা, আপনারা নাগরিক, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই সবজি আপনারা খান। অথবা তারা বলবে যে হ্যাঁ আমরা পেয়েছি, আমরা ইমিডিয়েটলি দেখছি, আপাতত 2 দিন সবজি খেন না বা কম খান, আমরা 3 দিনের মধ্যে জানাবো। কিন্তু যখন সরকার কিছুই করে না তখন আপনি কি করবেন? আমরা মাছ সম্বন্ধে গিয়েছি যে মাছটাকে ফ্রেশ রাখার জন্য কি জানি একটা কেমিক্যাল দেয়, তো কই আমি তো কোনো রিয়াকশন দেখলাম না। হেলথ মিনিস্ট্রি বলেন বা ওই এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বলেন, কোনো মিনিস্ট্রি কোনো রিয়াকশন নাই। সো ওয়ার ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এ গভর্নমেন্ট দ্যাট কেয়ারস ফর মি এজ এ সিটিজেন? রাইট। এই যেটা বললো ইনসেনসিটিভিটি অফ গভর্নেন্স, এখন গভর্নেন্স নিয়ে যখন প্রশ্ন উঠেছে এখন আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। অফ লেট এটা নিয়ে যে মাহফুজ আলম বললো যে অনেক আলোচনা হয় গভর্নেন্স, গুড গভর্নেন্স, ব্যাড গভর্নেন্স, এগুলা নিয়ে। গভর্নেন্সের অথরিটি আসে সভরেন্টি থেকে। সভরেন্টিটা ডেমোক্রেটিক সোসাইটিতে আমি যা বুঝি লোকের কাছে থাকে, পিপুল অফ পার্টিকুলার নেশন, স্টেট। ওই লোকে সভরেন্টিটা দেওয়া হয় ডেমোক্রেটিক ভোটের থ্রুতে ফর এ লিমিটেড পিরিয়ড ফর গভর্নিং দ্য পিপুল। এই সভরেন্টিটা দেওয়া হয় উইথ এ কন্ট্রাক্ট টু গভর্ন দ্য পিপুল, টু ডু ওয়েলফেয়ার, টু লুক আফটার পিপুল অফ পার্টিকুলার স্টেট। এই যে ইনসেন্সিবিলিটি, এই ইনসেন্সিবিলিটি কিন্তু আরও ফার রিচিং এফেক্ট আছে। যে হয় কি এখন মানে আমরা পরে আসবো বোধহয়, আপনি প্রশ্ন করবেন চাইলে, আমি এটা আগে যেতে চাই না। এই যে ইনসেন্সিটিভিটি, এই যে লোকের ইনসেন্সিটিভ, লোকের কোনো মানে নাই, মানে দায় সারা ভাব, মানে এই যে পয়জন হচ্ছে কিংবা পত্রিকায় লেখা হচ্ছে কিংবা কিছু হচ্ছে, এটার জন্য গভর্নমেন্টের রিয়াকশন নাই, কোনো রিয়াকশন নাই, এজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য কান্ট্রি অর নাথিং ইজ হ্যাপেনিং, এভরিথিং ইজ ওকে। এই যে ইনসেন্টিভটা আসে ফ্রম ব্যাড গভর্নেন্স। আচ্ছা, ব্যাড গভর্নেন্স যখন হয়, এই যে আপনারা দেখেন লোকে নিজের হাতে আইন তুলে নেয়। লোকের যখন গভর্নমেন্ট ইনসেন্টিভ, তারা এলিজেন্সটা উইথড্র করে ফেলে। এলিজেন্সটা আমি বুঝাইতে চাই যে এলিজেন্সটা উইথড্র আমি কখন করবো? আমি জানি যে পুলিশে, এই যে বললো পুলিশে গেলে কিছু করে না, তখন আমি একদিন সময় আসবে আমি ওই লোকটারে ধরে নিজের হাতে নিয়ে টুকরা টুকরা করবো, যেটা আমার দেশে অহরহ হচ্ছে, আমার দেশে সবচেয়ে বেশি হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি, যে লোকে নিজের হাতে নিয়ে চোখ উপড়ে নিতেছে, গলা কেটে ফেলতেছে, মেরে ফেলতেছে। এই যে এটা কিন্তু ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইন, বিপজ্জনক। এটা ডেঞ্জারাস সাইন। কেন বলতেছি আমি? এই যে এক্সপ্লোশন হচ্ছে, ইট ক্যান টেক এ ওয়ার্স টার্ন। এর জন্য আমি একটা কথা বলবো যে এই গভর্নেন্সটা অ্যাকচুয়ালি অনেক পলিটিক্যাল সায়েন্টিস্টরা করে কি, এটা ট্রাফিক লাইটের সাথে মিলায়। এই যে ট্রাফিক লাইট আছে না, ট্রাফিক লাইটের সাথে মিলায়। যে গভর্নমেন্ট ইন ক্রাইসিস মিনস রেড লাইট। তো আমরা ধরে নিতে হবে আমাদের গভর্নমেন্ট কি, মানে এই পরিপ্রেক্ষিতে কোথায় আছি আমরা? রেড লাইট, গভর্নমেন্ট ইন ক্রাইসিস, গভর্নমেন্ট এট রিস্ক, ইয়েলো, গভর্নেন্স এট রিস্ক, আর সব ভালো গ্রিন। আমাদের এই স্টেজটা কোথায়? আমি বলবো আমরা ইয়েলোর লাইটে আছি এখন। কারণ গভর্নমেন্ট এট রিস্ক মিনস এনার্কি, টোটাল এনার্কি। যদিও টোটাল এনার্কি নাই, লোকে এখনও আইন মানে কেন ভয়ে, উইলিংনেস নাই, কিন্তু হয়তো ভয়। কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে ধারাবাহিকভাবে। এই যে বললো ইনসেনসিবিলিটি থেকে, এই যে গভর্নমেন্ট নট রিয়াক্টিং টু পাবলিক ডিমান্ড, যে এই আমরা আমাদের রাসায়নিক, এইখানে আইন শৃঙ্খলা খারাপ হচ্ছে, পুলিশে টাকা খাচ্ছে, অমুক জায়গায় গেলে এই হ্যারাসমেন্ট হচ্ছে। এখন বলেন বাংলাদেশে আজকে আমাকে বলতে পারেন একটা কথা, মানে এটা প্রাসঙ্গিক এই জন্য এর সাথে, যে এই বাংলাদেশে যদি একটা সার্ভে করা হয় একটা লোকে, শহরে আরবান এরিয়ায় 100 জন লোক যদি আপনি এই পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করেন যে কয়জনে ঘুষ দেয় নাই, আমার মনে হয় একজন লোক পাবেন না কোনো কাজে, যেটা তার মানে প্রাপ্য। গ্যাস অফিস না টেলিফোন অফিস বলেন, মানে পাবেন প্রায় 90% পিপুল হ্যাড টু পে ফর অর্ডিনারি সার্ভিস, টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। এই যে ইনসেনসিটিভিটি, গভর্নমেন্টও জানে। এখন যদি বলেন আপনি গভর্নমেন্টে তাদের মানে এই জিনিসটা তাদের মানে জানা নাই, এটা আমার বিশ্বাস করতে রাজি নয়। কিন্তু এই যে ইনসেনসিটিভিটি, এই যে 4 বছর একটা মোহর মধ্যে থাকেন ওনারা, 5 বছর যে গভর্ন করতেছি, ইলেকশনে আসছি, ক্ষমতা, তাদের মানে পারসেপশনটাই ডিফারেন্ট দেশ সম্বন্ধে। এই যে এটা শুধু এক গভর্নমেন্টের না, এই যে 91-এর পরে ডেমোক্রেসি, আমি বলছিলাম যে রুগ্ন হয়ে যাচ্ছে দিন দিন। না, এইসব ঘটনার প্রেক্ষিতে অনেকেই বলতে শুরু করেছেন ইদানিং যে বাংলাদেশ বোধ করি একটা অকার্যকর রাষ্ট্র হতে চলেছে। বাংলাতে বোধহয় অকার্যকর আর ব্যর্থ এর মধ্যে পার্থক্যটা আমি জানি না, মানে কতটুকু স্পষ্ট। তবে আমার মনে হয় যে যদি আমরা ইংরেজিতে এটা বলে ফেইল্ড স্টেট, এই কথাটা যদি আনি, আমি এটাকে খুব
মানে প্রচণ্ডভাবে এটার আমি বিরোধিতা করি, এবং আমি মনে করি যে এটা নিয়ে কথা বলাটাও ইন এ ওয়ে এটাকে একটা মানে কি বলে না, এটাকে একটা প্রচলিত করার একটা প্রয়াস হয়ে যেতে পারে, মানে একটা স্বীকৃতি দেওয়া, মানে এটাকে নেগেট করেও একটা স্বীকৃতি দেওয়া। তো আমার মনে হয় যে এই ফেইল স্টেট আমরা কিনা এই কথাতে আমরা যাওয়াই উচিত না। আমরা ফেইল স্টেট না না না, তবে গভর্নেন্স ইস্যু ইজ এ বিগ ইস্যু, বুঝলেন? এখন কথা হলো কি যে আমি এটা আমাদের স্বীকার করতেই হবে, এটা আমাদের একটা বোকার রাজ্যে বাস করলে চলবে না, যে আমরা যেসব ইনস্টিটিউশনের মাধ্যমে সরকার তার সুশাসন প্রয়োগ করে সেই ইনস্টিটিউশনগুলো আজকে সাংঘাতিকভাবে কুলসিত। আর একটা বড় ইনস্টিটিউশন হচ্ছে পুলিশ, আর একটা বড় ইনস্টিটিউশন হচ্ছে ব্যুরোক্রেসি। এখন ব্যুরোক্রেসি এবং পুলিশ এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন এসে যাচ্ছে। ধরেন দি ইনস্টিটিউশন অফ ট্যাক্স কালেকশন, যার উপরে সরকারের অর্থায়ন নির্ভর করে, সেই ট্যাক্স কালেকশন একেবারে কুলসিত। এখন এই যে ধরেন আমি শুধু এই 3টা ইনস্টিটিউশন যদি নেই, যে ট্যাক্স রেভিনিউ কালেকশন, ব্যুরোক্রেসি অ্যান্ড পুলিশ, তো আমি তো ধরেন গত এই যে 13 বছরের গণতান্ত্রিক মানে সরকারে আমি ওই ধরনের কোনো সরকারকে প্যাশনেটলি এগুলোকে অ্যাড্রেস করতে দেখলাম না, একটা প্রায়োরিটি বেসিসে। এবং অ্যাড্রেস করতে গিয়ে কী করেন, ওনারা এটাকে দলীয়করণ করে ফেলেন। এখন বিএনপিকে আমি যদি জিজ্ঞেস করি, সে বলবে যে ব্যুরোক্রেসি খুব খারাপ, কিন্তু এটা তো সব আওয়ামী লীগ করেছে। আরে বললো, আমি তো সাংবাদিক কিছু তো আমার সাথে কথা হবে, আরে বলো না ভাই মাহফুজ, কী যে করে গেছে না আওয়ামী লীগ, একেবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে। আর আমার ঠিক মনে আছে আমি ওই একই মন্ত্রীদের সঙ্গে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল কথা বলছে আর বলো না ভাই, বিএনপির আসার সময় ধ্বংস করে দিয়ে গেছে। তো এই যে নিজের দোষ গ্রহণ না করা এবং সমস্ত কিছু অন্যের দোষ চাপানো, এটাও একটা বিরাট আমাদের অদক্ষতার একটা কারণ। এবং আজকে আমরা ব্যর্থ রাষ্ট্র না, আমরা অত্যন্ত গৌরবান্বিত বাংলাদেশের নাগরিক হিসাবে, কিন্তু আমরা দেশ চালাতে ব্যর্থ হচ্ছি অনেক ক্ষেত্রে। এবং এখানে আমি বলবো যে এটার পরেও আমাদের কৃষকরা, আমাদের আজকে মনে হয় গত 10 বছরে বোধহয় ওনারা 7টা বা 8টা বাম্পার ক্রপ ওনারা আমাদেরকে উপহার দিয়েছে। যে কোনো বুদ্ধিমান সরকার এই যে এগ্রিকালচারের সাফল্যটাকে তারা এটাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতেন, আরও আমাদের শিল্পায়নের দিকে যেতেন, কিন্তু ওটা আমরা ব্যবহার না করে আমরা সময় অপচয় করেছি। তো আমি মনে করি যে এর পরেও আজকে আমাদের 5.5% গ্রোথ, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। এটার কারণ এখনও আমাদের মধ্যে সৎ ব্যবসায়ী আছেন, এখনও আমাদের মধ্যে সৎ কর্মঠ কৃষক আছেন, লেবার আছেন, ব্যুরোক্রেটসও আছে, সব সেকশনই সতের একটা সেকশন আছে। এদেরকে বলিয়ান করি আমরা না, যেখানে তলাবিহীন জুটি বলা হয়েছে সেখান থেকে আজকে 7 কোটি মানুষের এই দেশে 14 কোটি মানুষ কিন্তু খেয়ে পরিবার আছে। অবশ্যই বিরাট সাফল্য, বিরাট সাফল্য। কিন্তু তারপরেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি একটু বলি, আমরা কিন্তু বাংলাদেশের ব্যর্থতার সঙ্গে আমরা তুলনা করলে একটা চিত্র পাই, কিন্তু বাংলাদেশের সম্ভাবনার সঙ্গে আমরা তুলনা করেই একটু আক্ষেপটা যায়। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু রাষ্ট্র তো ব্যর্থ হতে পারে। অবশ্যই অবশ্যই না, এইখানে এই যে ব্যর্থ রাষ্ট্র, ফেইল স্টেট, ওই যেটা বললো ডিসফাংশনাল স্টেট, মানে অ্যাকচুয়ালি ব্যর্থ হলো ফেইল্ড, ডিসফাংশনাল মানে অকৃতকার্য। আবার আরেকটা টার্ম হয়েছে রগ। এইগুলো কন্ডোলিজা রাইস ওয়াজ দ্য পারসন হু ওয়াজ কয়েন্ড দিস। যখন ইরাক প্রথম শুরু হলো রগ স্টেট দিয়ে, আপনাদের মনে আছে হয়তো বছর 4 আগে রগ স্টেট ডিক্লেয়ার করা হলো ইরান, ইরাক এবং লিবিয়াকে রগ স্টেট। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইট কেম রগ স্টেট। এই 3টাকে শাস্তা করতে হবে। তারপরে আসলো এই যখন আফগানিস্তান, দুষ্টু রগ এলিফ্যান্ট, ডাজন্ট লিসেন টু এনিবডি। আচ্ছা, তারপরে আসলো এই রগ স্টেটের পরে আসলো ফেইল্ড স্টেট, ডিসফাংশনাল স্টেট আফগানিস্তান, তারপরে আসলো ইরাকের উপরে খড়গটা। এইখান থেকে আমরা এটা মানে আমাদের এখানে কয়েন্ট হয়েছে, প্রচলন হয়েছে। স্টেট নেশন আমাদের বুঝতে হবে 2টা টার্ম। স্টেট শুধু মানে উইদিন ইন দ্য স্টেট অলসো প্রোটেক্টস ইউ ফ্রম আউটসাইড ইন্টারফিয়ারেন্স। তো বাংলাদেশে যদি আমরা বলি, মানে আমি জাস্ট গোয়িং ব্যাক টু, আমরা যদি বলি, যেটা মাহফুজ ভেহেমেন্টলি অপোজড, আমিও অপোজ করব, যদি বলি আমরা ফেইল্ড স্টেট, তাহলে তো এখানে এনার্কি হতে হওয়া উচিত। গভর্নমেন্ট কেউ থাকবে না, পার্লামেন্ট বসতে পারবে না, এখানে সিভিল ওয়ার স্ট্যাটাস করবে, এখানে ওয়ারলর্ডস থাকবে, যে সিলেট একদিকে, রংপুর একদিকে, ঢাকা একদিকে, নারায়ণগঞ্জ একদিকে, এইটা হবে এরকম, যেরকম সোমালিয়ায় বলা যায় যে এখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নাই, স্টেটে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্ট্রাল একটা গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট আছে। এখন গভর্নমেন্ট যেটা দিয়ে চালায়, গভর্ন করে ইনস্টিটিউশন, 3টা ইনস্টিটিউশন আছে, মেজর ইনস্টিটিউশন আমি বলবো, যেটা গভর্নমেন্ট লেজিসলেশন,
ওইটাতে আমরা কথা বলছি একটু আগে যে কীভাবে আমরা লেজিসলেটররা বিহেভিং, যে পার্লামেন্টে যান না, পার্লামেন্টে গেলে পার্টিসিপেট করে না। তারপরে আরেকটা পথ আমরা বোধহয় পড়ে গেছি যে এমনকি পার্লামেন্টে যেতে চান কিন্তু দেখবেন অ্যাটেন্ডেন্স এত পুয়ার, সেই সিরিয়াস ডিসকাশন হচ্ছে কিন্তু অ্যাটেন্ডেন্স এত খারাপ কোরামই হয় না। কোরামই হয় না এত তো সিরিয়াস ইস্যুতে। আচ্ছা, এটাও একটা লজ্জাকর ব্যাপার ডেমোক্রেসিতে, যে তাদের ইন্টারেস্ট বোঝা যায়। কিসে ইন্টারেস্ট তাদের? গাড়ি, পাসপোর্ট, ফ্যাসিলিটি, ডেভেলপমেন্ট প্রজেক্ট, না পার্লামেন্টে আইন পাস করা। তাই আমি বলছি ঠিকই বলছেন যে গাড়ি আনার যে তীব্র প্রতিযোগিতা, না এখন আমি বলতেছি 1 কোটি টাকার গাড়ি আনা, না আমি এখন আসতেছি, শুল্কমুক্ত গাড়ি আনার আমাকে জন্য। দুইটা পয়েন্ট আছে আমাকে এখানে, আমি আসবো এটা গায়ে। তো ডিসফাংশনাল স্টেট আমরা বলতে পারি না, কারণ স্টেট ইজ দেয়ার এক্সিস্টিং, আইন বানাচ্ছে। কথা হচ্ছে আইন আমি ভয়ে মানছি না উইলিংলি মানছি না কোঅপারেটিভ, দেশের ডিফারেন্স হচ্ছে, এটা আমার মনের কথা। ঠিক আছে, এবং বেড গভর্নেন্স, জুডিশিয়ারি, আর আরেকটা হলো এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ আর এক্সিকিউটিভ, আর যেটার মধ্যে আসে ব্যুরোক্রেসি অ্যান্ড অল দিস থিংস। এই তিনটার যে ফাংশনস, এইগুলোর মধ্যে অনেক ডিফিকাল্টিজ হচ্ছে, এই জন্যই আমরা গভর্ন করতে অসুবিধা হচ্ছে। গভর্নেন্স ইজ ইন কোয়েশ্চেন, যে গভর্নেন্সটা কীভাবে হচ্ছে। আইন পাস করতেছে কিন্তু ফেইল্ড স্টেট হলে কোনো আইন পাস হবে না, কোনো পার্লামেন্ট বসবে না, কিছুই হবে না। ডিসফাংশনাল স্টেট হলেও এনার্কি হবে। আমরা এই স্টেজে আসিনি, আমরা আসছি একটা স্টেজে যেখানে আমরা উই আর ফেইলিং টু গভর্ন আওয়ার ওন কান্ট্রি। আমরা কোনো আউটসাইড ইন্টারফারেন্স নাই, দ্যাট মিনস আমাদের সভারেন্টিও ঠিক আছে। হ্যাঁ, ইকোনমিক সভারেন্টি নিয়ে অন্যভাবে কথা বলতে পারি, উইচ আই হ্যাভ মাই ডাউটস, যে আমাদের ইকোনমিক সভারেন্টি নাই। হয়তো আমি বলবো যে আমাদের ইকোনমিক সভারেন্টি, আমরা এত প্রেশারে আছি, ইকোনমিক সভারেন্টি নাই। সুশাসনের কথা আপনি বলছেন, এই সুশাসনটা আপনি বলেছেন অনেকখানি, কেন হয়নি, কিন্তু এটা কিভাবে মানে সুশাসন কায়েম করা, প্রতিষ্ঠিত করা সম্ভব? ওকে, এখানে আমার একটা সুস্পষ্ট প্রস্তাব আছে। সেটা হচ্ছে কি, যে আমাদের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ আর স্টেট, আপনারা সবাই জানেন যে একটা রাষ্ট্রের 3টা ব্রাঞ্চ থাকে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, আর একটা হলো আপনার জুডিশিয়ারি। আচ্ছা, তো এখন প্রথমে কথা হলো যে মানে মূল যে সমস্যাটা আমি মনে করি যে আমাদের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এই এক্সিকিউটিভ ব্রাঞ্চের উপরে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই। এদের অগাধ ক্ষমতা, এই ক্ষমতার উপরে কোনো চেক নাই। যেটা ধরুন আপনি যদি ইফ ইউ অ্যানালাইজ এনি ডেভেলপড কান্ট্রি, আমেরিকান প্রেসিডেন্টেরও একটা অ্যাম্বাসেডর নিয়োগ করতে হলেও সে যায় আপনার সেনেটের কমিটির কাছে যায়। তো অল ডেভেলপড কান্ট্রিজ এবং মেনি ডেভেলপিং কান্ট্রিজ যারা যেখানে সুশাসন আছে, তাদের কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারের ব্যবহারের উপরে অনেক ধরনের চেকস আছে। আমাদের দেশের একটা পিকুলারিটি আমি দেখি যে কনস্টিটিউশন থেকে কিন্তু আমাদের এক্সিকিউটিভের পাওয়ারটা একটু বেশি কনস্টিটিউশনালি। আচ্ছা, এবং তারপরে পাওয়ার আছে জুডিশিয়ারি, তারপরে পাওয়ার আছে আপনার এক্সিকিউটিভ, লেজিসলেটরে। তো এখন এক্সিকিউটিভের পাওয়ার অলরেডি বেশি, তারপরে লেজিসলেটিভ যে পাওয়ারটা আছে পার্লামেন্টের, সেখানে তারা যে এক্সিকিউটিভের উপরে খবরদারি করবে, সেই পাওয়ারটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে এই যে পার্লামেন্টারি বয়কটের কালচারে। যেটুক তারা তদারকি করতে পারতো সেটা তারা পারলো না। তাহলে কি হলো, একদিকে এক্সিকিউটিভ অলরেডি বেশি পাওয়ারফুল, তারপরে পার্লামেন্টের যে ওভারসাইট ফাংশন সেটা অ্যাবসেন্ট, তাহলে তারা আরও পাওয়ারফুল হয়ে গেল। আর আমাদের জুডিশিয়ারিতে, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার দি গভর্নমেন্ট, তো সেখানেও পাওয়ারটা খর্ব, আর আপার জুডিশিয়ারি তাদের ধরেন একটা ক্ষমতা আছে, আমি সেটা গেলাম না। তো তাহলে কি দাঁড়ালো, যে এক্সিকিউটিভের উপরে খবরদারি শুধু জুডিশিয়ারি, তাও আপার জুডিশিয়ারি করতে পারে। আচ্ছা, এই পাওয়ারফুল এক্সিকিউটিভ ব্রাঞ্চটাকে কারা এই পাওয়ারটা নেয়? এমন একটা দলীয় পলিটিক্যাল কালচার, যেই পার্টির, যেই দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই। তো ধরেন আওয়ামী লীগের মধ্যে বা বিএনপির মধ্যে সমস্ত ক্ষমতা হচ্ছে খালেদা জিয়ার হাতে, পার্টি চিফের হাতে, শেখ হাসিনার হাতে, অথবা শেখ হাসিনার হাতে। আচ্ছা, এরা যখন প্রধানমন্ত্রী হন, তাহলে একটা পাওয়ারফুল এক্সিকিউটিভ ব্রাঞ্চকে এমন একজন ব্যক্তির কাছে যায় যিনি দলের মধ্যেও কোনো জবাবদিহিতা নেই। তো তাহলে এমনভাবে পাওয়ার কনসেন্ট্রেট করে যেইটা আলটিমেটলি গিয়ে ব্যর্থ শাসনে রূপান্তরিত হয়। কেননা আপনার কাছে যদি 1000টা পাওয়ার থাকে, আপনি কিন্তু 1000টা পাওয়ার ব্যবহার করার আপনার মতন সময়ই নাই, ইউ আর নট, মানে হিউম্যানলি নট পসিবল। তখন হয় কি, ওই আপনার হাতে যে 1000টা পাওয়ার পুঞ্জীভূত আছে, সেটা কিন্তু অন্য লোকে ব্যবহার শুরু করে আপনার নাম দিয়ে। তাই আজকে দেখি ধর যে প্রাইম মিনিস্টারের অফিস কেন্দ্রিক অনেক প্রশ্ন জাগছে, প্রাইম মিনিস্টারের ধরেন এই পার্টি কেন্দ্রিক অনেক প্রশ্ন জাগছে, হাওয়া ভবন কেন্দ্রিক অনেক প্রশ্ন জাগছে। এগুলো জাগছে শুধু এই কারণে যে পাওয়ারের ব্যবহারের উপরে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যেটা গণতান্ত্রিক গভর্নেন্সের একটা প্রাইমারি। যেটা বোঝাচ্ছেন যে নিয়ন্ত্রণ ওইভাবে নেই, কোনো রকম নিয়ন্ত্রণ নাই। আজকে চিফ এক্সিকিউটিভ উনি যা ইচ্ছা করতে পারেন, তাই তো দেখলাম আমরা যে বদ্দুদোজার মতন একটা প্রেসিডেন্টকে কয়েক ঘন্টার মধ্যে বা একদিন 2 দিনের মধ্যে বিদায় হতে হলো। এটা কি ধরনের, এটা দেখা যাচ্ছে যে এটা ইটস এ গুড ইলাস্ট্রেশন অফ দি ইনর্মাস পাওয়ার অফ দি এক্সিকিউটিভ ব্রাঞ্চ অ্যান্ড দি পাওয়ার অফ দি চিফ
এক্সিকিউটিভ অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। যারা চৌধুরী, আপনি তো সরকারে ছিলেন, হ্যাঁ বলেন। যে প্রশ্নগুলো যারা মাহফুজা নাম তুলেছেন, তো এই সরকারে থাকা অবস্থায় নিশ্চয়ই আপনি এটা অনুভব করেছেন, যদিও এটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখানে একটু বেশ কম আছে। তত্ত্বাবধায়ক সরকার সময় একটা সেন্টেন্স আছে কনস্টিটিউশনে যে একসঙ্গে একটা ডিসিশন নিতে হবে, সব সব মিলিত মিলিত ডিসিশন নিতে হবে। আচ্ছা। ওইখানে একটা ক্লজ আছে। আর উনি plus- উইথ হিজ হ্যাঁ, অ্যাডভাইজার হ্যাঁ। তার মানে এখানে difference আছে আর ওই মানে মানে দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যে দৈনন্দিন করা যাবে, এমন কাজ করা যাবে যেগুলা মানে দেশের মানে করতে হবে, জি, করতে হবে। আচ্ছা, আরেকটা হলো যে ডিসিশনগুলো হবে চিফ অ্যাডভাইজার along with an advisor, there is a sentence along with his advisor. Now constitution chief prime minister সম্বন্ধে সেটা নাই। আসলে de facto we have changed the name of president, we are calling by প্রাইম মিনিস্টার। আসলে আর কোনো ক্ষমতা প্রেসিডেন্টের যেভাবে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্মে ওইটাই রয়ে গেছে প্রাইম মিনিস্টার। আর যেটা মেইন প্রবলেম হলো সোর্সে, যে নিজের পার্টিতে, এটা বলছেন ঈশ্বর সাহেবের পার্টিতে ঈশ্বর সাহেব ছাড়া আর কিছু নাই, ব্যক্তিকেন্দ্রিক। বাংলাদেশের গণতন্ত্র ব্যক্তিকেন্দ্রিক, ফ্যামিলি কেন্দ্রিক হচ্ছে। তো এইটার মানে আমি তো দেখতেছি না শুধু এটা ব্যক্তিকেন্দ্রিক, একজনের উপরে মার্সিতে। না, কিন্তু এটা ব্যালেন্স এন্ড চেক করলে কনস্টিটিউশনটা এমেন্ড করা না, কিন্তু এটা তো অনাগতকাল চলতে পারে না। পারে না, কিন্তু পারে না। এখন আপনি বলবেন পারে না, কিন্তু চলতেছে তো। এখন দেখেন, আপনি শুরু করেন না, 1991, এটাকে আপনি চলছে বলুন কি করে? এটা চলছে না। চলছে না, কিন্তু যেভাবে চলার কথা সেইভাবে চলছে না। কিন্তু তারা তাদের জন্য চলছে, যারা দেশে আজকালকে দেশ শাসন করতেছে, ওনারা তো মনে করেন চলতেছে, ওনারা তো রঙিন গ্লাস পরে আছেন, ওনাদের জন্য লোক মানে দেশের যে এই যে মানে দেশের যে ক্ষতি হচ্ছে, কিংবা আমাদের যে এই যে ইমেজ প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে তো তাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা থাকলে তো অন্যভাবে দেখতে, প্রথম পার্টিতে আসতে হবে। আমাদের কোনো পলিটিক্যাল পার্টিতে আমি তো দেখি না কোনো পলিটিক্যাল পার্টি, আনফর্চুনেট, মানে দুইটা পার্টি, কিংবা আরেক ছোটো পার্টি নেন, ঈশ্বর সাহেব মানে জন ওই পার্টি, উনি যা বলবেন তাই হবে, কারণ উনি ছাড়া পার্টি নেই, উনি ফান্ড কন্ট্রোল করবেন। পার্টি হেড নট অনলি দে কন্ট্রোল ফাইন্যান্স। আচ্ছা, এই বেড়ে আমি একটু ফিরে যাব, কারণ আমার একটা প্রশ্ন আমি মাহফুজা নামের সাথে একটু দ্বিমত পোষণ করবো এবং গ্রোথ রেট। কারণ আমি যাই হোক, এটা সুশাসন যা বলছে যে পার্টিতে প্রথম আসতে হবে, আর প্রধানমন্ত্রীর কাছে এত ক্ষমতা যেটা প্রেসিডেন্টের কাছে ছিল সেটা প্রধানমন্ত্রীর কাছে আছে। প্রধানমন্ত্রীর উপরে কোনো চেক নাই, শি ইজ নট আনসারেবল টু পার্লামেন্ট অর টু হিজ পার্টি। ভাই, ইভেন পার্টি কনস্টিটিউশনও দেখবেন তা নাই। উনি মানে সবসময় দেখবেন পার্টি মিটিং বলে এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হলো, কাকে সেক্রেটারি জেনারেল বানাবে। না, আজকে আপনি একটু চিন্তা করে দেখেন যে একমাত্র জায়গায় যেখানে সরকার একটু জব দিহিতার চেষ্টা করে সেটা কি, যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম যখন এই ডোনারদের কাছে যায় তখন একটু উত্তর দেয়। আদারওয়াইজ এই আপনি খালি চিন্তা করে দেখেন যে কোন জায়গায় সরকারকে একটা প্রশ্ন করার অধিকার কারো আছে? অধিকার হয়তো আছে, কিন্তু উত্তর তারা দিবে না। আপনারা অধিকার কোথায় আপনি বলেন? কোথায় আমি বলতেছি নিউজ পেপারের প্রশ্ন বলতেছি। আমি বলবো এই এক জায়গায় আমি ডেভেলপমেন্ট দেখি, আমিও যে সমস্ত আর্টিকেল লেখি আমিও সাহস করতাম না, মানে এখন যেগুলো লেখি, ধরেন আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল লিখছি অ্যাবাউট ডেমোক্রেসি। আমার মনে হয় আমাকে একজনে জিজ্ঞেস করেছিল আপনাকে যদি ধরে নিয়ে যায় জিজ্ঞেস করে পার্লামেন্ট সম্বন্ধে এইভাবে লিখছেন। আমি বললাম কানে দুইবার ধরবো, আমি একবার ধরবো যে যুদ্ধ করছিলাম দেশের জন্য, এই জন্য আপনারা এমপি হয়েছেন, আর আরেকবার ধরবো যে ভুল করছি লেখা। না, কিন্তু আপনার লেখার তো স্বাধীনতা আছে। এই যে বললাম এইটা একটা ডেভেলপ ভালো পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি, দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড। এইটা আমরা উই হ্যাভ অ্যাচিভড। মনে রাখতে হবে যে সরকার খবরের কাগজ বেসিক্যালি ইগনোর করে। ওইটাই বললাম না যে আমরা মাছ বললাম না। তারপরে আজ আমি গ্রোথে ফিরে যাব। আমার যেটা ভালো হয় এই যে ইকোনমি, দুইটা জিনিস আমি এটা বলবো এই কানেকশনে। একটু বাজেট সম্বন্ধে আপনি প্রশ্ন করেন নাই, আমি বাজেট নিয়ে খুব অ্যাপ্রিহেন্সিভ, আমাদের এই বাজেটগুলো নিয়ে। কারণ আমরা বুঝতে পারি না, মানে সবসময় আমরা উই আর আপ ফ্রন্ট, আমরা ডিল করি না, উই ডিল ক্রাইসিস টু ক্রাইসিস উই মুভ। এই যে আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, কিছু ঘটে গেলে আমরা খুব অ্যালার্ট হয়ে যাই, দেখবেন ঘটার আগে আমরা কিছু আপ ফ্রন্ট ডিল করি না। আচ্ছা, এই স্মাগলিংয়ের ব্যাপারটা, ক্যান ফাইন্যান্স মিনিস্টার অর হিজ team of people who have prepared, but do they know Indian taxation regime? No. It is a big factor in smuggling. আপনারা জানেন কিনা, আপনারা জানি না, আপনারা সাংবাদিক চিন্তা করছেন কিনা। এটা দেখেন 1980s-এ আমি তখন অ্যাম্বাসেডার ছিলাম এক দেশে, তখন আমাদের বাজেট গেল, আমি বললাম দেখো এখান থেকে লোকে বিসিআর কিনে নিচ্ছে হাজারে হাজারে, ট্রাক ভরে ভরে সব বিসিআর অ্যাক্রস দ্য বর্ডার। কেন? ইন্ডিয়া ওয়াজ ভেরি হেভিলি ট্যাক্স, এখানে ছিল সিকেডি বলে 2% 3% ট্যাক্স দিয়ে আনছে, কত ফরেন এক্সচেঞ্জ ট্রেন হয়েছে। ঠিক এই ঘটনাটা ঘটতে পারে এখনও, কারণ আমি জানি না, আমি একটা জানি যে ইন্ডিয়ায় মোস্ট অফ দ্য থিং 40% ট্যাক্স ইম্পোর্টের উপর, যদিও গ্লোবালাইজেশন এইগুলো আমরা এখানে ডলারের প্রেশারে করে দিছি 20-15% ট্যাক্স, এগুলো সব স্মাগলিং হবে। এটা মানে নো বর্ডার। একজন ওই ইয়ে বলছিল, একজন সিআইএ চিফ বলছিল যে টেল মি এ কান্ট্রি হোয়ার আই কান্ট স্মাগল ডান্স। এই যে স্লিপিং উইথ ডেভিল, হি ওয়াজ এ ফর্মার সিআইএ চিফ, সেড
এমন দেশ নাই যে যেখানে আর্ম স্মাগল করা যায় না। বলো আমাকে একটা দেশ, কোথায় নাম নেই। ওইগুলা নিয়ে বক্তৃতা দিয়েছিল সিনেটে। না, তাই বলতেছি, এই গ্রোথের যে একটা হলো বাজেটের এই জিনিসটা, একটা এই যে আমরা ট্যাক্সটা ইন্ডিয়ার রেজিম, কারণ নেইবারিং কান্ট্রিদের সাথে আমাদের একটা সামঞ্জস্য রাখতে হবে, নইলে হবে কি আমাদের অপচয় হবে। আমরা স্মাগলিং, তারপরে বলবো স্মাগলিং বদলাও, বিডিআর এর সংখ্যা বাড়াও, বিডিআর এর এই করো। আচ্ছা, 5.5% গ্রোথ। আমি রিসেন্টলি একটা জাতিসংঘের সংস্থার, বিং এ মিলিটারি ম্যান, আই ডোন্ট নো ওয়াই দে হায়ার্ড মি, আমি তাদের প্রোগ্রাম, মানে পভার্টি এলিভেশন প্রোগ্রাম দেখতে গেলাম। আমাকে হায়ার করা হয়েছিল 4 মাসের জন্য, টু সি ইমপ্লিমেন্টেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। আমি গ্রামে গঞ্জে দেখলাম অনেক বছর পরে, মানে ডিটেলস দেখলাম। এমনি তো নিজের গ্রামে যাই, ওইটা তো দেখা হয় না, নিজের গ্রামে যাওয়া হয়েছে। এই যে গ্যাপটা বেড়ে যাচ্ছে, আই এম ওয়ারিড। এই যে গ্রোথটা, এটা আরবান বেসড মেইনলি, বিটুইন আরবান অ্যান্ড ভিলেজ। আরবান কেন্দ্রিক সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। ওই যেটা মানে রিসেন্টলি অরুন্ধতী রায় লেখছিল ওই বিজেপিরে, ওইটা নিয়ে ওনারা এখন বলতেছেন। কারণ অরুন্ধতী রায় রিসেন্টলি একটা আর্টিকেল লেখছেন যে হাউ ডিপার শেল উই ডিগ, এটা বাবরি মসনিয়া লিখতে সে বলছিল যে হাউ ডিপার উই শেল ডিগ। সেইখানে সে বলছে যে সিঙ্গিং অ্যান্ড সুইঙ্গিং দিল্লি অ্যান্ড বোম্বে উইল নট উইন ইলেকশন। আমাদের এই সিঙ্গিং অ্যান্ড সুইঙ্গিং ঢাকা অ্যান্ড আরবানিকে নেই, তো গভর্নমেন্ট বোধহয় এইটাই দেয় ওকে না। বাট কথা হলো এত গ্যাপ বেড়ে গেছে। দেখেন এই দেশে গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি দৌড়াচ্ছে লোকে, যে দেশে ইজ ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি। এখানে বিএমডাব্লিউর কোটা শেষ হয়ে যায়, এখানে মার্সিডিসের কোটা শেষ হয়ে যায়। না, এইটার মানে কি? মানে সামবডি ইজ ডিপ্রাইভড, সামবডি ইজ বিং ডিপ্রাইভড। তো এই গ্রোথ রেট, এইটাও দেখেন, এইটাও তো স্ট্যাটিস্টিক বললে মানে বুড়িগঙ্গা নদী ক্রস করা যায় 2 নৌকা দিয়ে 1 ঘন্টায়, 4 নৌকা হইলে আধা ঘন্টা। এই স্ট্যাটিস্টিক নিয়ে আমরা খেললে, কারণ রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি ইজ দ্য গ্যাপটা গ্রামের সঙ্গে পল্লী, মানে ওইখানে আরবান দে আর ডুইং ওয়েল, আরবান সেন্টার্স। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা বা অনেকেই বলে থাকেন যে আসলে এই কোয়ালিটি লিডারশিপ ছাড়া বাংলাদেশকে বাঁচানো সম্ভব না। এটা এই কনসেপ্টের সাথে আপনার না, আমার এটা এই কনসেপ্টের সাথে তো কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই, কেননা কোয়ালিটি লিডারশিপ অবশ্যই দরকার। তো এখন প্রশ্ন করে এই কোয়ালিটি লিডারশিপ আসবে কেমন করে? তা আমি এখানে বলতে চাই যে আমরা গণতন্ত্রকে নিয়ে যতই ফ্রাস্ট্রেটেড থাকি না কেন, গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতি এটা আমরা লিখবো, এটাকে একদম যত পারি আমরা উন্মোচন করব। কিন্তু গণতন্ত্রের মানে বলতে পারেন যে অসম্পূর্ণ গণতন্ত্র বা অদক্ষ গণতন্ত্রের উত্তর হচ্ছে আরও গণতন্ত্র। আমরা যেন কোনো সময় এই ধরনের কোনো মানসিকতার মধ্যে না যাই বা ওই ধরনের চিন্তা না করি যে গণতন্ত্র কাজ করছে না। গণতন্ত্র, হ্যাঁ, আজকে অদক্ষ গণতন্ত্র আমার এখানে আছে, অসম্পূর্ণ আছে, ল্যাংড়াচ্ছে, কিন্তু গণতন্ত্রের উত্তর হচ্ছে আরও বেশি গণতন্ত্র। এবং আমি এটাকে বিশ্বাস করি। তবে আমি একটুখানি আহ্বান জানাবো, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ। আমাদের ধরেন এক সেন্সে কিন্তু আমাদের ডেমোক্রেসি বেশ সলিডিফাইড হয়ে গেছে, বিকজ অনেক ডেভেলপিং দেশে না হাজার হাজার পার্টি থাকে, তখন তারা ইলেকশন করে 10, 15, 20 পার্টির কোয়ালিশন করে, সরকার খুব আনস্টেবল হয়। আমরা ধরেন এখন বাংলাদেশে মোট 4-5টা পার্টি মূল, তার মধ্যে আওয়ামী লীগ বিএনপি অনেক উপরে আছে। তো এই 2 পার্টির নেতৃত্বের মধ্যে এবং এই 2 পার্টির মধ্যে যদি একটা মানসিকতার পরিবর্তন আসে, আমার ধারণা যে এইটাই একটা বিরাট প্রভাব ফেলবে। ধরেন আজকে এই যে আওয়ামী লীগের সিদ্ধান্ত যে তারা পার্লামেন্টে যাবে এবং থাকবে, আমি মনে করি এই একটা সিঙ্গেল সিদ্ধান্ত আমাদের গণতন্ত্র এবং দেশ শাসনে একটা প্রভাব ফেলবে। হ্যাঁ, আমি একমত। কারণ গণতন্ত্র মানে না যে গণতন্ত্র রেশন করা, যে গণতন্ত্র খারাপ তাহলে গণতন্ত্র রেশন করো। গণতন্ত্র রেশন করা ঠিক হবে না, গণতন্ত্রকে চালিয়ে যেতে হবে। গণতন্ত্রকে আরও মানে এই যে বলে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, এথিক্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আমি এখন বলবো করাপশনের পরে আসে, এথিক্সই নাই, আমাদের এথিক্স থাকতে হবে, এথিক্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আর অ্যাকাউন্টেবিলিটি একজনে বলেছে যে মানে এনিথিং পুট ইজ দ্য সানশাইন ইজ দ্য বেস্ট ডিসইনফেক্টেন্ট ফর এনিথিং। করাপশন বলেন যে রৌদ্রের মধ্যে রাখলে খোলা মেলা তো ডিসইনফেক্টেন্টের কাজ করা যায়। এই যে পার্লামেন্টের অ্যাকাউন্টেবিলিটি, এমপিদের অ্যাকাউন্টেবিলিটি, ওনাদের এইগুলো বাধ্য করতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। এই জন্য আমি বলি যে আমাদের অন্যান্য দেশে যেরকম পার্লামেন্টে আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রেজিস্টার থাকতে হবে, মন্ত্রীদের উপর থেকে নিয়ে সরকারি কর্মচারীদেরও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রেজিস্টার মেনটেন করতে হবে। আমি পার্লামেন্টে যাই, ওই কমিটিতে বসলাম যেখানে আমি দেখি জিএ ডিল করি, ফরেন রিলেশন, আমার ছেলে ফরেন মিনিস্ট্রিতে, ঠিক আছে। তো আমি সেক্রেটারিকে বললাম যে ভাই ওরে একটা ইউএসএ পোস্টিং, ছোট বিষয় হতে পারে কিন্তু
এগুলা দিজ আর আনএথিক্যাল অ্যাক্টিভিটিস। এই যে আনএথিক্যাল অ্যাক্টিভিটি স্টপ করতে হলে আমাদের এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ডিসক্লোজার অফ অ্যাকাউন্টস, ডিসক্লোজার অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অফ দ্য অল পাবলিক সার্ভেন্টস অ্যান্ড সিভিল সার্ভেন্টস। আমি একটা বলছি যে ইনফ্যাক্ট একটা পার্সোনাল অ্যাপিল টু খালেদা জিয়া অ্যান্ড শেখ হাসিনা, যে আপনারা একটু চিন্তা করেন যে ইতিহাস আপনাদেরকে কিভাবে বিচার করবে। খালেদা জিয়ার অত্যন্ত সৌভাগ্য যে উনি নির্বাচিত হয়ে দুইবার দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। এটা কয়জনের সৌভাগ্য হয়? হাসিনা, শেখ হাসিনা উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, ভবিষ্যতে উনি হয়তো আবার হবেন। তো একটুখানি নিজের মনে প্রশ্ন যে ইতিহাস আমাকে কিভাবে দেখবে। আজকে মাহাথির মোহাম্মদ দেশ ছেড়ে চলে গেছেন, ক্ষমতা ছেড়ে চলে গেছেন, সমস্ত পৃথিবী, ওনার দেশের লোক তো আছে, পৃথিবী সম্মান করছে। তো খালেদা জিয়ার মধ্যে যদি এই ধরনের একটা অনুভূতি জাগে যে উনি ইতিহাসে বাংলাদেশের লোকজনের কৃতজ্ঞতা পাত্র হবেন, আমরা সবাই ওনাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব, এবং শেখ হাসিনার এরকম মনের মানসিক যে সুযোগটা 71 সালে এসেছিল, তো এইটা আমি ধরেন বলতে পারি একটা অলমোস্ট লাইক একটা ইসের মতো নাকি একটা প্রার্থনার মতো। না কিন্তু ভীষণ থাকতে হবে তো। ভীষণটা কি? ভীষণটা কি? ভীষণটা দেখেন, মাহাথির মোহাম্মদের কথা বলছেন, না, উনি 2020 20 বছরের আগে চিন্তা করেছেন এটা নিয়ে সারা মানে মালয়েশিয়াতে কাজ হচ্ছে। তো সেইটাই আমি বলছি যে ধরেন খালেদা জিয়া যদি আজকে একটু বসেন, যে উনি প্রধানমন্ত্রী একবার 5 বছর করে গেছেন, এখন উনি আরও 2.5 বছর হয়ে গেছে, আরও 2.5 বছর সামনে আছে, উনি দেশে কি দিয়ে যাবেন? এবং শুধু কি আগামী ওই 2006 সালের নির্বাচন জেতাটাই কি ওনার ভিশনের সম্পূর্ণতা হবে? আমার কাছে মনে হয় এই ধরনের যদি ওনারা একটু নিজে একলা বসে বসে একটু প্রশ্ন করেন, এটা হয়তো শুরু, এটাই হলো শুরু। ওনার দলটা কি অবস্থায় আছে। হ্যাঁ, আজকে ধরেন আমি একটা কথা বলি যে আমরা ধরেন জিয়াউর রহমান সাহেবকে অনেক সম্মান করি, তো জিয়াউর রহমান সাহেবের মূল একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে কারণে ওনাকে অনেকে শ্রদ্ধা করে, সেটা হলো ওনার সততা। উনি নাকি যখন ইন্তেকাল করেন তখন ওনার কোনো সম্পত্তি ছিল না। তা আজকে ওই সেই একই জিয়া ফ্যামিলির কি ব্যাপার? এবং এটা তো লোকের মুখে প্রশ্ন। প্রধানমন্ত্রী, ওনার ফ্যামিলি, মন্ত্রীদের ফ্যামিলি, তাদের ছেলে পেলে, তো যদি সত্যি ওনারা জিয়া রহমানের ফলোয়ার হন, তাহলে তো বিএনপির নেতাদের মধ্যে তো এই মানে করাপশনের বিরুদ্ধে ফাইটটা তো সবচেয়ে বড় আসা উচিত। তো সেটা তো কোনো প্রমাণ দেখছি না। আমি যেটা বলবো, আমাদের মানে দুর্ভাগ্য, আমাদের কাছে পলিটিশিয়ানদের অভাব নাই, আমাদের কাছে স্টেটসম্যান নাই। Or stateswoman. Well, statesman or statesman, because this is Statesperson. unisex. You say statesman is a unisex term. তো আমাদের এই পলিটিশিয়ানের অভাব নেই, স্টেটসম্যান নাই। ডিভোশন কমিটমেন্ট ছাড়া, বুঝছেন, দেখেন একটা ডিভোশন, আমরা এখানে কি দেখেন লিডারদের মানে এই যে বলতেছে কোত্থেকে আসবে, দেখেন 1.5 কোটি 2 কোটি টাকার গাড়ি চলেন যে দেশের লোক এখানে 28% of people earn less than $1, and I can challenge somebody to tell me $1 means 60 টাকার নিচে, that means 30 million people in দেশে 60 টাকার নিচে কামায়। এইখানে যতই বলেন এই যে গ্রোথ, আমি ভিলেজে গেছি, এই যে বিজলি এইড, এই এনজিওনাইজেশন অফ বাংলাদেশ হ্যাজ নট হেল্প ভিলেজেস মাচ। এনজিও যায় যেখানে আমি যেতে পারি 4 হুইল ড্রাইভ পর্যন্ত। আমি হেঁটে এক জায়গায় গিয়েছিলাম, তারা কই স্যার আপনি প্রথম আসেন, প্যান্ট স্যুটওয়ালা, 2 মাসে একজন লোক দেখলাম প্যান্টওয়ালা। আমি বললাম কেন? এখানে এনজিও আসে না? না স্যার, এখানে তো পানি নাই, ইলেকট্রিসিটি নাই, আমাদের ইলেকট্রিসিটি আনিয়ে দেন। তো বাংলাদেশের যে এইখানে ওনারা আনটিল আনলেস দে ক্যান শেড দিস অ্যাটিটিউড, এই না করলে পারলে যে দেশের লোক কি, দেশের কমিটমেন্ট থাকতে হবে, ডিভোশন। এই জন্য তো বলে ইংলিশে, আমি প্রায় শেষ প্রান্তে, কিন্তু বাংলাদেশের মিডিয়া নিয়ে আমি এটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, বিফোর দ্যাট আমি একটা ছোট্ট মন্তব্য করে শেষ করি যে এই যে এত যে কথা বললাম, দেশ চালানো কিন্তু খুব কঠিন ব্যাপার না। এই যে এগুলো কিন্তু আমাদের নতুন করে ইনভেন্ট করার কিছু নাই। এরকম অজস্র উপমা আছে যার দ্বারা একটা সরকার সুশাসন করতে পারে, জাস্ট এটা চোখ খুলে দেখলেই হয়। পাশের দেশ থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বহু দেশের বহু অভিজ্ঞতা আছে। আর যদি আরও দূরে যেতে চান, ফ্রান্স, আমেরিকাতে আছে। সো আমার একটা শিক্ষার প্রবণতা নিয়ে এই যে 21 শতাব্দীর যে জগৎ, এই জগতে একটু আধুনিক মনা নিয়ে অন্যের কাছ থেকে শিক্ষা নিয়ে দেশ চালালে এটা খুব কঠিন কাজ। মানে একদম অল্প কথায় আপনাকে জানতে চাই, বিশেষ করে আপনি তো রাজনীতিবিদদের কথা বললেন, আপনি গীতে বললেন যারা গভর্নমেন্ট, যারা সরকার চালান তাদের কথা বললেন, সবার কথাই আমরা শুনলাম। ব্যর্থতা আমাদের সবার আছে, সাংবাদিকদের কি কোনো ব্যর্থতা নেই? চরম ব্যর্থতা হচ্ছে কি জানেন, যে আমরা
ভীষণভাবে দলীয়করণের একটা শিকার হয়ে যাচ্ছি। আমরা আজকে সাংবাদিকরা দলীয়ভাবে বিভক্ত। এটা সাংবাদিকতা পেশার জন্য একটা চরম আমি মনে করি একটা ডেঞ্জার। এবং আমরা যদি এখান থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আমরা যেটুক দেশের লোকজনের কাছে শ্রদ্ধা সম্মান পাই সেটা আমাদের থাকবে না। দলীয়করণের ব্যাপারে আমি বলবো শুধু সরকারি দলীয়করণ, আর দলীয়করণের পিছনে বোধহয় সরকারের আবার রাজনীতিবিদদের ইয়ে আছে। কারণ দলীয়করণ কেন হয়, শুধু সাংবাদিক পেশা কেন, ডাক্তাররা দলীয়করণ হয়েছে, ইঞ্জিনিয়াররা দলীয়করণ, সব পেশাতেই দলীয়করণ যেহেতু আমি বুঝলাম না, আমি এই জন্য বলতেছি নট দ্যাট আই এম সাইডিং, বাট সাংবাদিকের আবার প্রবলেম হলো আমাদের এখানে যে জার্নালিজমের যেটা, মানে এখন তো ফ্রি প্রেস হয়েছে, কিন্তু জার্নালিজম যে কাউন্সিল এগুলো এখনো ইনস্টিটিউশন গড়ে উঠে নাই সেইভাবে। সেগুলো যদি গড়ে উঠে আস্তে ধীরে, সেই সমস্ত ইনস্টিটিউশন আপনার যে গড়েন, তাহলে আমার মনে হয় একটা চেক থাকবে, যেরকম বলতেছেন প্রধানমন্ত্রী, আপনাদের উপরেও চেক থাকবে। প্রিয় দর্শক, আমরা শেষ প্রান্তে, আমরা অনেকক্ষণ ধরে শুনলাম জনাব মাহফুজ জানাব, জেনারেল মইনুল হোসেন চৌধুরীর কাছ থেকে অনেক স্বপ্নের কথা শুনলাম, আমরা জানলাম, আমরা শিখলাম। ভবিষ্যতের স্বপ্ন ওনারা দেখিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব কেমন হওয়া উচিত সেটাও বলেছেন। আমরা আশা করি এই বক্তব্য থেকে জাতি উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হব। রাজনৈতিক নেতা যারা দেশ চান তারা অন্তত শুনবেন। মাহফুজ জানাব দুঃখ করে বলেছেন যে এটা আসলে কাগজে তারা পড়েন না। আমার বিশ্বাস তারা অনুষ্ঠানটি দেখবেন, শুনবেন, জানবেন। ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনায় কিছু হলে এটা উপকৃত হবে। আমি মনে করি আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠানটা দেখলেন, অনেক সময় আমাদের সাথে থাকলেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে